আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। তো আজকে আমি শুরু করব দ্বাদশ শ্রেণীর জন্য রসায়ন দ্বিতীয় পত্রের চ্যাপ্টার জৈব রসায়ন। তো জৈব রসায়ন চ্যাপ্টারটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার থেকে তোমরা মিনিমাম 2 থেকে 3 সেট কোশ্চেন সবসময় পাবে পরীক্ষায়। তো এই চ্যাপ্টারটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এবং এটার পিছনে তোমাদের অনেক সময় ব্যয় করতে হবে, একটু সিরিয়াসলি পড়তে হবে চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা নিয়ে অনেকেরই অনেক আতঙ্ক কাজ করে যে চ্যাপ্টারটা অনেক কঠিন, মনে রাখা অনেক কষ্টসাধ্য। কিন্তু এই চ্যাপ্টারটা আমি কঠিন বলবো না, কিন্তু হচ্ছে এটার পিছনে তোমাদের অনেক টাইম দিতে হবে, শ্রম দিতে হবে। এটা পড়াশোনা মোটামুটি এটা হচ্ছে অনেক সহজ আমি বলবো, কিন্তু তোমাদের হচ্ছে এখানে নিজেদের অনেক চেষ্টা থাকতে হবে। তো এই চ্যাপ্টারটা থেকে তোমাদের অ্যাডমিশন টেস্টেও ম্যাক্সিমাম কোশ্চেনই রসায়ন থেকে এই চ্যাপ্টার থেকেই আসে। তো এই চ্যাপ্টারের বেসিক যার যত ভালো হবে সে তত ভালো করতে পারবে পরীক্ষায়। তো আশা করি তোমরা অনেক মনোযোগ দিয়ে লেকচারগুলো শুনবে এবং বাসায় ঠিকমতো পড়াশোনা করবে। তো আমি শুরু করছি জৈব রসায়ন চ্যাপ্টারটি। জৈব রসায়ন ইংরেজি টার্ম হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। জৈব যৌগ, জৈব যৌগ নাম থেকে অনেকটা আঁচ করা যায় যে জীবের দেহে এই যৌগগুলো তৈরি হয়। তো এর নাম বেসিক্যালি এখান থেকেই করা হয়েছে, কারণ আগে ধারণা করা হতো যে জৈব যৌগগুলো শুধুমাত্র উদ্ভিদ এবং প্রাণী দেহেই সৃষ্টি হয়, কারণ এগুলো বাইরে বা ল্যাবরেটরিতে জৈব যৌগগুলো তৈরি করা সম্ভব ছিল না। তো জৈব যৌগগুলো শুধুমাত্র উদ্ভিদ এবং প্রাণী থেকেই পাওয়া যেত। এ কারণে বিজ্ঞানী বার্জেলিয়াস একটা মতবাদ দিয়েছেন, যেটাকে বলা হয় প্রাণশক্তি মতবাদ। বলা হয়েছে যে উদ্ভিদ এবং প্রাণী দেহে অথবা জীব দেহে একটা অদ্ভুত প্রাণ শক্তির প্রভাবে এই যৌগগুলোই শুধুমাত্র উদ্ভিদ এবং প্রাণীর দেহে শুধুমাত্র সৃষ্টি হতে পারে, এটা বাইরে সৃষ্টি হওয়া সম্ভব না। তো এটাকে বলা হয় প্রাণ শক্তি মতবাদ। তো পরবর্তীতে এই ধারণাটা ভুল প্রমাণিত হয়েছে। বিজ্ঞানী ফ্রেডরিক হোলার উনি কি করেছেন, উনি হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড দ্রবণকে উত্তপ্ত করে কঠিন অ্যামোনিয়াম সায়ানাইড প্রস্তুত করতে চেয়েছেন ল্যাবরেটরিতে। তো সেটা করতে গিয়ে উনি দেখেছেন যে সেখান থেকে ইউরিয়া উৎপন্ন হয় অ্যামোনিয়াম সায়ানাইড থেকে। অ্যামোনিয়াম সায়ানাইডের পুনর্বিন্যাস হয়ে ইউরিয়া উৎপন্ন হয়েছে। যেহেতু ইউরিয়া একটা জৈব যৌগ, অতএব উনি এখান থেকে বুঝতে পেরেছেন যে জৈব যৌগগুলো শুধুমাত্র জীবদেহেই না, এটাকে ল্যাবরেটরিতেও প্রস্তুত করা সম্ভব। তো সেখান থেকেই প্রাণশক্তি মতবাদটা ভুল প্রমাণিত হয়েছে এবং সে থেকেই জৈব যৌগের যাত্রা শুরু এবং ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের জৈব যৌগ নিয়ে কাজ করা শুরু হয়েছে এবং এর মাধ্যমে জৈব যৌগের নতুন করে যাত্রা শুরু হয়েছে। তো জৈব যৌগ গঠনে কার্বন মৌলের বিশিষ্টতা। জৈব যৌগ কি আসলে? জৈব যৌগগুলো হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন সমন্বয়ে গঠিত হাইড্রোকার্বন। হাইড্রোজেন এবং কার্বন সমন্বয়ে গঠিত যৌগগুলোকে বলা হয় হাইড্রোকার্বন। তো এই হাইড্রোকার্বন এবং এদের জাতক সমূহ, মানে এই হাইড্রোকার্বন থেকে এদের থেকে উৎপন্ন আরো বিভিন্ন ধরনের কম্পাউন্ড, যে এগুলোকে বলা হয় জৈব যৌগ। যে কার্বন এবং হাইড্রোজেন সমন্বয়ে গঠিত হাইড্রোকার্বন এবং এদের জাতক সমূহকে বলা হয় জৈব যৌগ। তো প্রকৃতিতে জৈব যৌগ প্রচুর পরিমাণে বিদ্যমান। তো এই বিশাল প্রাচুর্যের কিছু কারণ রয়েছে, যেগুলো জৈব যৌগের এত বিপুল পরিমাণ প্রাচুর্যের কারণ হিসেবে বিবেচিত হয়।
কারণটা হয়েছে সেটা হচ্ছে ক্যাটিনেশন। ক্যাটিনেশন কথাটার অর্থ হচ্ছে শিকড় গঠন করার প্রবণতা। ল্যাটিন ক্যাটেনা এই শব্দ থেকে এসেছে ক্যাটিনেশন শব্দটি, যে শিকড় গঠন করার প্রবণতা। যে কার্বনের যোজ্যতা আমরা জানি 4 বা 4টা হাতের সাথে তুলনা করা হয়। এই কার্বনের 4টা হাত ব্যবহার করে কার্বন বিভিন্ন ধরনের শিকড় তৈরি করতে পারে, বিভিন্ন ধরনের শিকড় তৈরি করতে পারে। এরকম কার্বনের এই 4টা যোজনী ব্যবহার করে বিপুল সংখ্যক এই শিকড় গঠনের প্রবণতাকেই বলা হয় ক্যাটিনেশন। যেহেতু কার্বন এই বিভিন্ন ধরনের শিকড় বা চেইন গঠন করে বিভিন্ন ধরনের কম্পাউন্ড তৈরি করতে পারে, এই কারণে এই ক্যাটিনেশনের ফলে কার্বন যৌগের প্রাচুর্যতা দেখা যায় বা কার্বন যৌগের বিপুল পরিমাণে যে হাইড্রোকার্বন গুলো দেখা যায় বা জৈব যৌগ দেখা যায়, ক্যাটিনেশন হচ্ছে তার একটা কারণ, খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ ক্যাটিনেশন। দ্বিতীয় কারণ হচ্ছে সমানতা। সমানতা আমরা জানি যে সমাণু কারা। সমাণু হচ্ছে বিভিন্ন যৌগের যে সমাণুগুলো হয়, সমাণু হচ্ছে একই আণবিক সংকেত থাকবে, একাধিক সমাণুর মধ্যে দেখা যাবে যে এদের আণবিক সংকেত এক। আণবিক সংকেত বলতে তাদের যে মেইন কম্পোনেন্ট গুলো থাকবে, যে মেইন উপাদানগুলো সেগুলো একই হবে, কিন্তু তাদের গাঠনিক সংকেত ভিন্ন হবে। মানে আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। এই ধরনের যৌগগুলোকে পরস্পরের সমাণু বলা হয় এবং এই সমাণু গঠনের প্রবণতাকেই বলা হয় সমানতা বা আইসোমারিজম। তো তাহলে দেখা গেল যে একটা আণবিক সংকেত থেকে যদি একটাই কম্পাউন্ড সম্ভব হতো, তাহলে কিন্তু জৈব যৌগের সংখ্যা অনেকটা কমে আসতো। কিন্তু একটা আণবিক সংকেত থেকে যেহেতু একাধিক যৌগ সম্ভব, তো এক্ষেত্রে এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি যে জৈব যৌগের বিশালত্বের একটা কারণ যে সবাই সমানতা, যে একই আণবিক সংকেত থেকে বিভিন্ন ধরনের গাঠনিক সংকেত বিশিষ্ট, বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য বিশিষ্ট আরো যৌগ সৃষ্টি সম্ভব। তো সমানতাও হচ্ছে জৈব যৌগের প্রাচুর্যের আরেকটা কারণ। যেমন C2H6O এই আণবিক সংকেত থেকে ইথানল এবং ইথার তো এই আণবিক সংকেত থেকে C2H6O এই আণবিক সংকেত থেকে আমি দুইটা কম্পাউন্ড পাচ্ছি, একটা হচ্ছে ইথানল আর একটা হচ্ছে ইথার পাচ্ছি। তো একই আণবিক সংকেত থেকে দুইটা গাঠনিক সংকেত বিশিষ্ট দুইটা ভিন্ন যৌগ সৃষ্টি হয়েছে, কাজেই আমরা বলতে পারি সমানতাও জৈব যৌগের প্রাচুর্যের আরেকটা কারণ। 3 নম্বর কারণ হচ্ছে পলিমারকরণ। পলিমারকরণ অথবা পলিমারাইজেশন। আমাদের জীব দেহে বা উদ্ভিদ দেহে একদম ক্ষুদ্রতম যে এককটা থাকে সেটাকে আমরা বলি কোষ। এরকম বহু সংখ্যক কোষ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা বিশাল একটা বডি তৈরি করে। সেরকম জৈব যৌগের ক্ষেত্রেও খুবই ছোট একটা ইউনিট থেকে এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে বিশাল আকারের অনেক বড় ধরনের একটা যৌগ তৈরি করতে পারে। তো যে একদম ক্ষুদ্র যে ইউনিটটা, যে বড় আকারের সেই যৌগকে যদি ভাঙা যায়, ভেঙে এমন একটা ক্ষুদ্র একটা ইউনিটে পরিণত করা যায় যে ইউনিটটাকে আর ভাঙা যায় না, সেই ইউনিটটাকে বলা হয় মনোমার। তো এই মনোমারটা বিভিন্ন সংখ্যায় যুক্ত হয়ে যে বড় আকারের যৌগ তৈরি করে সেই যৌগটাকে বলা হয় পলিমার, এবং এই পলিমার গঠন করার এই পদ্ধতিটাকেই বলা হয় পলিমারকরণ অথবা পলিমারাইজেশন। যেমন ইথিন এর সংখ্যক ইথিন মানে প্রচুর সংখ্যক ইথিন যদি পরস্পরের সাথে যুক্ত হয় তাহলে তৈরি করে পলিথিন। উচ্চ চাপ
200°C টেম্পারেচার এবং অক্সিজেন প্রবাহকের উপস্থিতিতে বহু সংখ্যক ইথিলিন পরস্পরের সাথে যুক্ত হয়ে পলিথিন তৈরি করে। এই পদ্ধতিটাকে বলা হয় পলিমারকরণ। তাহলে এখানে আমরা যদি দেখি যে ইথিলিনের যদি এই পলিমার গঠনের প্রবণতা না থাকতো তখন কিন্তু আমরা এই একটা যৌগের মধ্যেই আটকে থাকতাম, আমাদের নতুন কোন যৌগ পাওয়ার কোনো সম্ভাবনা থাকতো না। তাহলে জৈব যৌগের প্রাচুর্যের আরো একটা কারণ হচ্ছে পলিমারকরণ অথবা পলিমারাইজেশন। তো এখানে জৈব যৌগ এবং অজৈব যৌগের তোমাদের বইয়ে কিছু পার্থক্য দেওয়া আছে, এই পার্থক্যগুলো তোমরা শিখে নিবে। এরপরে আছে জৈব যৌগের শ্রেণী বিভাগ। জৈব যৌগ মূলত দুই ধরনের, একটা হচ্ছে মুক্ত শিকড় জৈব যৌগ এবং বদ্ধ শিকড় বা বলয়াকার জৈব যৌগ। মুক্ত শিকড় জৈব যৌগ, যে চেইন অথবা শিকড়, যে জৈব যৌগের চেইন অথবা শিকড়ের দুই প্রান্ত উন্মুক্ত থাকবে, সেই যৌগটাই হচ্ছে মুক্ত শিকড় জৈব যৌগ। যেমন ইথেন অথবা প্রোপেন, যাই হোক না কেন, এরকম দুই প্রান্ত ওপেন থাকবে, যে যৌগের দুই প্রান্ত এরকম খোলা থাকে বা উন্মুক্ত থাকে, সেই যৌগগুলোকেই বলা হয় মুক্ত শিকড় জৈব যৌগ। তো মুক্ত শিকড় জৈব যৌগ আবার দুই ধরনের, একটা হচ্ছে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। এটা হচ্ছে সম্পৃক্ত জৈব যৌগ এবং অসম্পৃক্ত জৈব যৌগ। সম্পৃক্ত জৈব যৌগ এর আরেক নাম হচ্ছে স্যাচুরেটেড কম্পাউন্ড। সিঙ্গেল বন্ড। সম্পৃক্ত যৌগের আরেক নাম হচ্ছে স্যাচুরেটেড কম্পাউন্ড। তো যে জৈব যৌগগুলোর মধ্যে একক বন্ধন অথবা সিঙ্গেল বন্ড বিদ্যমান, সেই জৈব যৌগগুলোকে বলা হয় স্যাচুরেটেড কম্পাউন্ড অথবা সম্পৃক্ত জৈব যৌগ। অসম্পৃক্ত জৈব যৌগ অথবা এর ইংরেজি নাম হচ্ছে আনস্যাচুরেটেড। ডবল এবং ট্রিপল বন্ড যুক্ত যে কম্পাউন্ড গুলো, সেগুলোকে বলা হয় আনস্যাচুরেটেড অথবা অসম্পৃক্ত জৈব যৌগ। তো আমরা দেখলাম মুক্ত শিকড় এবং বদ্ধ শিকড় জৈব যৌগ। মুক্ত শিকড়ের মধ্যে আবার দেখলাম দুই ধরনের, সম্পৃক্ত বা স্যাচুরেটেড এবং অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড। সম্পৃক্ত যৌগ কারা? যাদের মধ্যে শুধুমাত্র সিঙ্গেল বন্ড থাকবে তারা হচ্ছে সম্পৃক্ত, এবং অসম্পৃক্ত যাদের মধ্যে ডবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকবে তারা হচ্ছে অসম্পৃক্ত অথবা আনস্যাচুরেটেড জৈব যৌগ। তারপরে আসলো যে বদ্ধ শিকড় জৈব যৌগ কারা? দুই প্রান্ত উন্মুক্ত থাকবে না, বরঞ্চ বদ্ধ অবস্থায় থাকবে, সেই যৌগগুলোকে বলা হবে বদ্ধ শিকড় জৈব যৌগ। 3 কার্বন বিশিষ্ট একটা সিঙ্গেল বন্ড যুক্ত একটা জৈব যৌগ, এটা হচ্ছে প্রোপেন। যেহেতু সাইক্লিক অবস্থায় আছে, দুই প্রান্ত মুক্ত অবস্থায় নাই, কাজে এটা একটা বদ্ধ শিকড় জৈব যৌগ, এর নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। তো এরকম আছে সাইক্লোহেক্সেন, সাইক্লোবিউটেন, এরকম বিভিন্ন ধরনের জৈব যৌগ আছে বদ্ধ শিকড়, যাদের দুই প্রান্ত বদ্ধ অবস্থায় থাকবে, সেটা হচ্ছে বদ্ধ শিকড় জৈব যৌগ। তাহলে তো এছাড়াও আছে অ্যারোমেটিক যৌগ। বদ্ধ শিকড় যৌগ আবার দুই ধরনের, একটা হচ্ছে অ্যাসাইক্লিক এবং অ্যারোমেটিক। অ্যারোমেটিক অ্যাসাইক্লিক যৌগ, এই যে যৌগগুলো আমি দেখালাম এটাই হচ্ছে অ্যাসাইক্লিক, এবং হচ্ছে অ্যারোমেটিক জৈব যৌগগুলো একটা টপিকসে আছে আলাদা অ্যারোমেটিক জৈব যৌগ নিয়ে। তো সেখানে আমরা হচ্ছে অ্যারোমেটিক জৈব যৌগ নিয়ে আমরা তখন আলোচনা করব।
তো মোটামুটি আমরা দেখলাম যে জৈব যৌগের ক্লাসিফিকেশনটা এবং জৈব যৌগ কি, জৈব যৌগের পরিচয় এবং জৈব যৌগের প্রাচুর্যের কারণ, যে তিনটা কারণে জৈব যৌগ এত বিশাল আকারে যে পৃথিবীতে দেখা যায় সেগুলো। তো মোটামুটি এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন এ পর্যন্ত। তো পরবর্তী ক্লাসে তোমাদের এই চ্যাপ্টার নিয়ে আবার আলোচনা করা হবে। তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।